শুভ সকাল সবাইকে। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদেরই চ্যানেল ট্রাভেল উইথ সুদীপ্ততে। ভোরের শান্ত স্নিগ্ধ একটা শীতের কুয়াশা মাখা পরিবেশ, উদিত সূর্যের নতুন আলোয় শুরু করলাম আমার এই আজকের ব্লগ। আজকের ব্লগটি একটি তীর্থযাত্রার ব্লগ শুরু করলাম নিমতৌড়ি পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর অফিসের সামনে থেকে। চলেছি আজকে আমাদের গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি জানতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। এখন আছি কুকড়াঘাটি ফেরি সার্ভিসের সামনে। কুকড়াঘাটি ফেরি সার্ভিস থেকে শুরু করব আমাদের এই যাত্রাপথ। এখন আছি কুকড়াঘাটি ফেরি সার্ভিসের সামনে। কুকড়াঘাটি জেটির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। ওখান থেকেই আমরা ধরব ডায়মন্ড হারবারগামী লঞ্চ। সেই জেটি পথ থেকে হুগলি নদীটিকে কত সুন্দর লাগছে দেখুন। নদীর জলরাশি যদিও ভাটাতে পরিপূর্ণ, কিন্তু সুবিস্তৃত জলরাশি আপনার মনের মধ্যে একটি সুন্দর আনন্দের শীতল হাওয়া বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লাইনে দাঁড়িয়ে পড়লাম। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের লঞ্চ আসছে, ভেসেল আসছে আপনাদের এই কুকড়াহাটি ফেরি জেরিঘাটের কাছে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে আমরা ধরব। আমাদের ভেসেল ধীরে ধীরে কুকড়াহাটি ফেরি ঘাটের জেটি ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্য ডায়মন্ড হারবার জেটির দিকে। ভাড়া পড়েছে আমাদের 27 টাকা, অর্থাৎ কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে 27 টাকা মাথা পিছু। চললাম সেই সুবিস্তৃত জলরাশির ওপর দিয়ে ডায়মন্ড হারবার ফেরি জেটির দিকে। যাওয়ার পথে আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই নদী যাত্রাপথের কিছু অংশ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিন্তু অনেক কিছু থাকবে এর মধ্যে। চলুন আমাদের যাত্রাপথ এখান থেকেই শুরু করি আমাদের গন্তব্য সেই তীর্থস্থানের দিকে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। লঞ্চে বসে আছি, নদীর ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমার পাশে আমার মা। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে ডায়মন্ড হারবার ফেরিঘাটের দিকে। লঞ্চে কত ভিড় দেখুন, সবাই যে যার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ 24 পরগনার সংযোগকারী এই ডায়মন্ড হারবার এবং কুকড়াহাটি ফেরির সাহায্যে যাত্রাপথের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা চোখের সামনে একটি জাহাজ দেখতে পাচ্ছি। জাহাজটি তার গন্তব্যের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যেহেতু নদীতে এখন ভাটা, তাই জাহাজটি তার নির্দিষ্ট জায়গায় নোঙর করে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে চলেছি আপন বেগে, নদীর এই সুন্দর ছোট্ট ছোট্ট ঢেউকে পেছনে ফেলে রেখে। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, এগিয়ে চললাম সামনের দিকে। আর আপনারা উপভোগ করতে থাকুন নদীপথের যাত্রাপথ। এখন আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাটে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে চলব। এই হলো ডায়মন্ড হারবার ফেরিঘাট। এখান থেকে আমরা কাকদ্বীপের উদ্দেশ্যে এবারে এগাবো, তারপর কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন হচ্ছে কাকদ্বীপ যাওয়ার জন্য ডায়মন্ড হারবার ফেরিঘাটে। ডায়মন্ড হারবার থেকে বাসে উঠে পড়েছি। বাসের ভেতর থেকে
ডায়মন্ড হারবারের হুগলি নদীর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমাদের গন্তব্য কাকদ্বীপ নতুন রাস্তার মোড় পর্যন্ত। চলুন আপনারাও আমাদের সঙ্গে ভ্রমণ সঙ্গী হয়ে বেরিয়ে পড়ুন আমাদের তীর্থস্থান গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখন আমরা ডায়মন্ড হারবারের নদী দেখছি। চলে এলাম কাকদ্বীপ নতুন রাস্তার মোড়। এখান থেকেই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেট দিয়ে চলে যাব G8 ফেরিঘাটের উদ্দেশ্যে। চলুন। কাকদ্বীপ নতুন রাস্তার মোড় থেকে G8 পর্যন্ত আমরা একটা টোটো পেয়ে নিলাম। শেয়ারিংয়ে ভাড়া পড়েছিল 15 টাকা করে, এবং ডায়মন্ড হারবার থেকে একদম এই কাকদ্বীপ নতুন রাস্তার মোড় পর্যন্ত বাসে ভাড়া পড়েছিল 40 টাকা মাথা পিছু। এখন আমরা এগিয়ে চলেছি কাকদ্বীপ G8 লটের উদ্দেশ্যে। সেখান থেকেই ধরব গঙ্গাসাগর যাওয়ার জন্য ভেসেল বা লঞ্চ, যে কোনো একটাই আমরা ধরব। সামনের দিকে এগিয়ে চলেছি টোটো ধরে, রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে এখন থেকেই, তা পরিষ্কার ছাপ পড়েছে রাস্তা সারাইয়ের কাজের ওপর নির্ভর করে। চলুন আমরা এখন এগিয়ে চলি। এখন আমরা গঙ্গাসাগর যাওয়ার জন্য জেটি ঘাটে এসে পৌঁছেছি। এখান থেকেই আমাদের লঞ্চ বা ভেসেল ছেড়ে চলে যাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগর ঘাটের জেটি ঘাটের উপর দিয়ে হেঁটে চলেছি অগণিত ভক্তদের সঙ্গে সামনের দিকে। সামনে আমাদের ভেসেল এসে গেছে, ওখানে আমরা উঠে চলে যাব ওপাশে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত। এইটুকুনি ভাড়া পড়বে। এখন মেলা নয় বলে 9 টাকা মাথা পিছু, তবে মেলার সময় কিন্তু এর ভাড়া বেড়ে 30 টাকা হয়ে যায়, মাথায় রাখবেন। আর ভেসেলের টাইমিং সবসময় গঙ্গাসাগর অ্যাপ দেখেই আপনারা আসবেন, সবসময় কিন্তু ভেসেল চলে না। ভেসেলের ভিড়টা দেখুন, অজস্র অজস্র মানুষ ভিড় করে আসছে। মেলা এখনও 15 থেকে 17 দিন বাকি আছে, অথচ মানুষের ভিড় দেখুন। অনেক ভক্ত শ্রদ্ধালু এই মেলায় যাওয়ার জন্য, এই গঙ্গাসাগরে কপিলমুনি যাওয়ার জন্য ভেসেলের উপরে উঠেছে। আমিও তাদের সঙ্গে সঙ্গী হয়ে উঠে পড়লাম ভেসেলে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। সব থেকে আকর্ষণজনক আমার কাছে লেগেছিল এই সিগাল পাখিগুলো বোটের সামনে থেকে খাবার সংগ্রহ করে নিয়ে উড়ে চলেছে একে অপরের পেছনে। বোটে যারা ছিল সবাই এদেরকে খাবার দিচ্ছিল, আমিও দিয়েছিলাম এদেরকে খাবার। চলে এলাম গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটের কাছে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলে এলাম সেই গঙ্গাসাগরে। এই জেটি ঘাট দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনের যে তোরণটা দেখা যাচ্ছে, ওই তোরণ থেকে সোজা আপনারা সামনের দিকে এগিয়ে গেলেই গঙ্গাসাগর যাওয়ার জন্য টোটো, অটো, বাস পেয়ে যাবেন। শেয়ারিংয়ে যাবেন, শেয়ারিংয়ে গেলে ভাড়া অনেক কম, 50 টাকা অথবা 40 টাকা হয়ে যায়। অথচ ওরা ওখানে আপনাকে 1000 টাকা 1500 টাকা বলতে পারে, সময় লাগবে 45 মিনিট। শেয়ারিংয়ে গেলে জন পিছু মাথা পিছু ভাড়া পড়বে 50 টাকা। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে আমরা একদম গঙ্গাসাগর কপিলমুনির প্রায় দ্বার প্রাঙ্গণে এসে পৌঁছেছি। সামনেই অপরূপ একটা মন্দিরে মূর্তি স্ট্রাকচারগুলো আমরা দেখছি, কৃষ্ণের ঘোড়া টানা এবং নানা রকম স্ট্রাকচার আমরা এখানে দেখছি। রীতি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের প্রস্তুতি আরম্ভ হয়ে গিয়েছে 12 তারিখ থেকে, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। তো যথারীতি দেখাই যাচ্ছে যে এখানে
গঙ্গাসাগরের প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি। এক আলাদা অনুভূতি। যা ভিড় দেখলাম আজকে, গঙ্গাসাগরে এর কয়েক লক্ষ গুণ ভিড় পারে। গঙ্গাসাগর মেলা নিশ্চয়ই আসবেন, যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আসবেন। আর যদি এই ফাঁকে বলে নিই, যারা আসবেন কলকাতা থেকে, যারা আসবেন তারা কলকাতা নামখানা বাস ধরে নতুন রাস্তার মোড়ে নেমে এখানে আসতে পারেন। এবং যারা ট্রেনে আসবেন তারা কাকদ্বীপে নেমে টোটো করে ধরে কাকদ্বীপ স্টেশন থেকে চলে আসবেন একদম প্লট নম্বর 8। সেখান থেকে আবার ভেসেল পেরিয়ে এখানে। সম্পূর্ণ যাত্রাপথের বিবরণ আমি ভিডিওতে কিছুটা দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা দেখতে থাকুন। এটা ভারত সেবাশ্রম, এখানেও আপনারা থাকতে পারেন। এখানে এসে বুকিং করতে হয়, আর মেলার সময় কিন্তু জায়গা পাবেন না, এটুকুনি বলে রাখলাম। এই হলো গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির, দেখে নিন। অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। ওইটা নাট মন্দির, দেখুন কপিলমুনি। যে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাও যতটা পেরেছি আপনাদের সামনে কপিলমুনির যে সমস্ত মূর্তিগুলো এখানে রাখা হয়েছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, তবুও যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন টোটাল ভিডিওটা। এটা হলো পুজো কেনার জায়গা, এখান থেকে আপনারা পুজো ডালা কিনতে পারবেন। আর এই বিল্ডিংটা স্পেশালি করা হয়েছে পুজো কেনার জন্য, পুজো সামগ্রী কেনার জন্য। আর এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারবেন। পুজোর সামগ্রী এখান থেকেই কেনা হয় বস্তুত। দেখুন খুব সুন্দর। দেখুন, সোজা বেরিয়ে রাস্তা ধরে এগিয়ে এলেই এই স্নানের ঘাট আপনারা পেয়ে যাবেন। বিগত কয়েক বছরের ঝড় এই আইসল্যান্ডটার চরম ক্ষতি করেছে, তাই এখন সেটা ভাঙা অবস্থা, কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে উৎসবের আগেই একে অনেকটা ঠিক করে দেওয়ার জন্য। এখন দেখছেন গঙ্গাসাগরের জলের সাগরের ঢেউ, আহা কি অপূর্ব দৃশ্য, সুন্দর লাগছে। এই হলো সেই গঙ্গাসাগর। গঙ্গাসাগরের ভিডিও দেখুন। গঙ্গাসাগর সবথেকে ধর্মীয় একটা জায়গা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। 12ই জানুয়ারি থেকে এখানে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, তাই যারা গঙ্গাসাগর মেলা আসছেন বা আসবেন তারা অবশ্যই একবার হলেও গঙ্গাসাগর ঘুরে যান। দুর্দান্ত একটা জায়গা, মন আপনার আনন্দে ভরে যাবে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গঙ্গাসাগরের এই ক্ষয়প্রাপ্ত অংশ যেটা দেখলে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ থাকবে, এই তীর্থস্থান, ধর্মীয় স্থানটাকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে যেন এখানে ম্যানগ্রোভ গাছ লাগানো হয়। একমাত্র ম্যানগ্রোভ গাছই পারবে এই ক্ষয়কে রোধ করতে। সবার তরফ থেকে এই অনুরোধ সরকারের কাছে জানানো রইল। স্নানঘাটের একদম কাছেই এই দোকান তাদের পসটা সাজিয়ে নিয়ে বসেছে। এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, শাঁখ, ঝিনুক ইত্যাদির দ্বারা তৈরি হাতের শিল্প এবং নানা রকম। আপনাদের দেখে খুব ভালো লাগবেই, এবং এখান থেকে অনেক কম মূল্যেই আপনারা নানা রকম জিনিস কিনে নিয়ে যেতে পারেন নিজের ঘরের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য। সত্যি এক অভূতপূর্ব জায়গা। তীর্থস্থানের সঙ্গে সঙ্গে আগামী দিনে এটা সারা বাঙালিদের কাছে একটা আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে উঠতে পারে, যদি সরকার ঠিক মতনভাবে এই গঙ্গাসাগর আইল্যান্ডটাকে সারিয়ে দেয়। ও আরেকটা ভালো কথা, যেখানে এখন কপিলমুনির আশ্রম দেখছেন, এই আশ্রমটা প্রায় 5 মাইল আগে ছিল। ক্ষয়প্রাপ্ত হতে হতে কপিলমুনির আশ্রম বর্তমানে এই জায়গায় এসে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই
পুণ্যভূমিকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যাতে গঙ্গাসাগরে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ উদ্ভিদ লাগানো যায়। অন্যান্য সময় আসলে পশ্চিমবঙ্গ সরকারের অনেক আবাসন আছে, এখানে আপনারা থাকতে পারেন, কিন্তু মেলার সময় এখানে খুব রিস্ক হয়ে যায়, পাওয়া যায় না। কিন্তু তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এখানে অস্থায়ী তাঁবু প্রচুর পরিমাণে তৈরি করা হচ্ছে। আপনারা এলে আশা করি থাকার কোনো সমস্যা হবে না। পরিশেষে আজকেই এখানে এই গঙ্গাসাগর ব্লগটাকে শেষ করলাম। আমাদের এই পুণ্যক্ষেত্র পুণ্যভূমির যতটা পারলাম একদিনের ট্যুরে এখানে আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই